আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দয়া আল্লাহর রহমতে ইনশাআল্লাহ ভালো আছি। তো দেখতে দেখতে আমাদের রমজান মাসের প্রায় শেষের দিকে চলে এসেছে। আমরা আল্লাহর দেয়া ফরজ রোজা আমরা সম্পূর্ণ করেছি এবং আরো কয়েকটি রোজা আছে, আমরা ইনশাআল্লাহ সম্পূর্ণ করব আল্লাহ তৌফিক দান করলে। তো আল্লাহ আমাদের সুস্থ রেখেছে, এই জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। তো আজকে যে বিষয়টি নিয়ে আমরা হাজির হয়েছি সেটা হচ্ছে গত ৪ জানুয়ারি ২০২৫ আমাদের ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা হয়ে গেছে। তো এই ভর্তি পরীক্ষায় আম তোমরা অনেকজনই অংশগ্রহণ করেছো এবং যারা ২০২৬ এর প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য এই প্রশ্নগুলো সলিউশন করা খুবই গুরুত্বপূর্ণ। তো সাধারণত তোমরা জানো যে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা হওয়ার পরপরই কিন্তু আ আ প্রশ্নগুলা সাধারণত পাওয়া যায় না। তারা আ তাদের রেজাল্ট রিটেন এবং ভাইভা সম্পূর্ণ হওয়ার পরেই তারা তাদের আ প্রশ্নগুলা ছেড়ে দেয়। তো আমরা গণিত প্রশ্নটি হাতে পেয়েছি। ১ম এ ছিল নৈর্ব্যক্তিক প্রশ্ন, এভাবে ১০ টি প্রশ্ন ছিল। আসলে গণিত পরীক্ষাটা সবচেয়ে সহজ হয়েছিল এই ২০২৫ এ। অনেক স্টুডেন্ট আবার ছিল যারা বের হয়ে বলেছে যে, "স্যার আমি ৯৮ মার্কের অ্যান্সার করেছি। আমি ৯৫ মার্কের অ্যান্সার করেছি।" আসলে যারা এভাবে ধারাবাহিকভাবে করেছে তারা কিন্তু আসলেই চান্স পেয়েছে। কিন্তু অনেকেই বলেছে যে, "স্যার গণিত প্রশ্নটা সহজ হয়েছে কিন্তু আমরা অ্যান্সার করতে পারি নাই।" এক্ষেত্রে সমস্যাটা একটা হয়েছিল যে, আ প্রশ্ন অনেকগুলা ছিল। যেমন নৈর্ব্যক্তিকে ছিল ৫ টা, শূন্যস্থানে ৫ টা, তারপরে সত্য মিথ্যায় ছিল ৫ টা। এভাবে প্রত্যেকটা প্রশ্নে ক, খ, গ করে দেওয়া ছিল। এ কারণে সময় সংকুলনের কারণে অনেক শিক্ষার্থী আ সম্পূর্ণ অ্যান্সার করতে পারেনি। তো ফাইনালি যারা অ্যান্সার করতে পেরেছে, অঙ্কের যে সহজ প্রশ্নগুলো ছিল, যারা অ্যান্সার করতে পেরেছে, ফাইনালি তাদের রেজাল্ট এসেছে। আমরা দেখেছি। আমাদের অনেক স্টুডেন্ট চান্স পেয়েছে। তোমরা হয়তো জানো। তো আমরা দেখব যে আজকে আ নতুন সেশন আমাদের শুরু হয়েছে। ৩ মাস হয়ে যাচ্ছে। ৩ মাসের মধ্যে আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব, নৈর্ব্যক্তিক। এই প্রশ্নটা আমরা সলভ করব। তোমরা যারা এই লেকচারটা দেখছো বা দেখবা, তারা অনায়াসে বলতে পারবা আমরা কিন্তু এগুলো তোমাদের শেষ করে দিয়েছি। তোমরাও যদি এখন পরীক্ষায় বসো, যে এই যে কয়টি আমরা প্রশ্ন এখানে নিয়েছি, যে স্যার এগুলো তো আমরা পারি, এগুলো তো আমাদের জানুয়ারি মাসেই শিখাই দিয়েছেন। তো আসলে আমাদের প্রিপারেশনটা খুব হার্ড হয়। এজন্য আমাদের স্টুডেন্টরা বেশি আ রিটেনে কোয়ালিফাই করে এবং সর্বশেষ ভাইভাতেও আমাদের সর্বোচ্চ পরিমাণ সাফল্য আসে। তো আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে নৈর্ব্যক্তিক বিষয়টা নিয়ে। দেখো এখানে ১ম যে প্রশ্নটা করেছিল, ১ নম্বরের প্রশ্ন দেওয়া ছিল নিচের নৈর্ব্যক্তিক প্রশ্নগুলোর অ্যান্সার করো বা অ্যান্সার দাও। তো ১ম এটা ছিল রোমান সংখ্যা গণনা পদ্ধতিতে কয়টি অক্ষর চিহ্নরূপে ব্যবহার করা হয় বা যায়? আমরা তোমাদেরকে খুব মজার ছলে শিখিয়েছিলাম যে রোমান সংখ্যা পদ্ধতিতে আমরা কয়টি সংখ্যা ব্যবহার করি। তো তোমরা ছোট থেকেই শিখে আসছো রোমান সংখ্যা পদ্ধতিতে আমরা ব্যবহার করি এভাবে। তারপর হচ্ছে ভি, তারপর হচ্ছে এক্স, এটা ১, এটা হচ্ছে ৫, এটা হচ্ছে ১০। এটা আমরা ক্লাস 4 পর্যন্ত শিখে আসছি, 5 পর্যন্ত শিখে আসছি। তারপরে যে জিনিসটা আসে যে তারপরে কোন রোমান সংখ্যাগুলো আমরা ব্যবহার করি। ক্লাসে তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেওয়া হয়েছে যে এর পরের অক্ষরগুলো কি হবে। তা তোমরা যারা আমার স্টুডেন্ট আছো তারা তো বলতে পারবা যে স্যার এটা কোনো প্রশ্ন হইলো? দেখো এরপরে যে প্রশ্নটা হয়েছে, এরপরে যে অক্ষরগুলা হবে সেটা এল, তারপর সি, তারপর ডি, তারপর হচ্ছে এম। তাহলে এল, সি, ডি, এম এটা আমরা সহজ ভাষায় কি বলেছিলাম? আমরা জানি এটা মনে থাকে না। তো আমরা সাধারণত এলইডি মনিটর বা এলইডি টিভি আমাদের বাসার কম বেশি সবাইরই আছে। তো আমরা জানি যে কিভাবে আমরা এগুলা মনে রাখবো। আমি তোমাদের একটা সূত্র শিখাইতেছিলাম যে IVX এটা তো আমরা জানি। তারপর আমি সুন্দর করে তোমাদের বলেছিলাম এটা মনে রাখার একটা সহজ উপায় হচ্ছে এলসিডি মনিটর। সবারই বাসায় আমাদের এলইডি মনিটর আছে। তো সেই দিক দিয়ে আমরা এটা মনে রাখছিলাম যে এলসিডি মনিটর। তোমরা নিঃসন্দেহে জানো এল এর মান কত? সবাই বলবা। এল এর মান কত? ৫০। সি এর মান ১০০। ডি এর মান ৫০০ এবং এম এর মান ১০০০ এবং আমরা কোনো সংখ্যার উপরে ইনভার্স দিয়েও সেটা কত গুণ হয়ে যায় ১০০০ গুণ সেটাও আমরা কিন্তু তোমাদের বলেছিলাম এবং
এই যে এলসিডি মনিটরের এই রোমান সংখ্যা কিভাবে লিখতে হয় সেটাও আমি বলেছিলাম। 2024 সালে যখন আমরা যখন আমি আমার স্টুডেন্টদের ক্যাডেট কোচিং করিয়েছিলাম, তখন আমি স্পষ্ট ভাষায় একটা বলে দিয়েছিলাম যে ওখানে ৬ টা টপিক দেওয়া ছিল। ওই ৬ টা টপিক আমি প্রত্যেকটা স্টুডেন্টকে মুখস্থ করিয়েছিলাম। যে এই ৬ টা টপিক মুখস্থ করবা, এই ৬ টা টপিকস থেকে নিঃসন্দেহে একটা আসার মতো। তো আল্লাহর রহমতে আমাদের যারা স্টুডেন্ট ছিল তারা এটা করতে পেরেছে। যে IVX আমরা ছোট থেকেই জানি, তারপর LCD মনিটর। এভাবে কিন্তু আমরা সলিউশনটা করতে পারি। তাহলে ফাইনালি এটার অ্যান্সার কত হবে? IVX ৩ টা, LCD মনিটর ৪ টা। তার মানে মোট হচ্ছে ৭ টা। তাহলে অ্যান্সার হবে ৬০ টি। দ্বিতীয় নম্বর প্রশ্নটা সলিউশনের ক্ষেত্রে একটু মজার বিষয় আছে। দেখো যে বলা হয়েছে ১ থেকে ২০ পর্যন্ত বিজোড় মৌলিক সংখ্যাগুলোর মধ্যক কত? গড় মধ্যক প্রচুরক নামক একটা অধ্যায় ছিল ক্লাস 6 এ, তোমরা জানো, এবং এটা 5 এও অনেকে পড়ে আসছো। 5 এ গড় পর্যন্ত পড়েছো। 6 এ উঠে আমাদের যে 23 সালের সংস্করণের বইটা ছিল সেটাতে কিন্তু গড় মধ্যক প্রচুরকের অধ্যায়টা ছিল। 6 এ উঠে তোমরা এটা সলিউশন করেছো এবং 5 এ গড়টা করেছো। তারপর মধ্যকগুলো কিন্তু আমরা শিখিয়েছিলাম তোমাদের, যে মধ্যক আমরা কিভাবে নির্ণয় করি। সাধারণত এটা দুইটা উপায়ে আমরা মধ্যক নিয়ে শিখিয়েছিলাম, যে কিভাবে আমরা সাজিয়ে মধ্যকগুলো বের করতে পারি এবং সূত্রের মাধ্যমে আমরা কিভাবে বলতে পারি। তাহলে 1 থেকে 22 পর্যন্ত বিজোড় মৌলিক সংখ্যা কয়টি আছে? তোমাদেরকে শিখিয়েছিলাম 1 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি আছে। সুন্দর করে আমি আমার ক্লাসে বোর্ডে চার্ট করে লিখে দিয়েছিলাম, এবং 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো বের করার সহজ টেকনিক কিন্তু আমি তোমাদের শিখিয়েছিলাম। যেমন 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা বিজোড় টেকনিকগুলো কি ছিল? যে 4 4 2 2 3 2 2 3 2 1, 4 4 2 2 3 2 2 3 2 1। মনে আছে তোমাদের, তাই না? আমরা জানুয়ারি মাসে এটা শিখেছি, কিন্তু নতুন সেশনে জানুয়ারি মাসে কিন্তু আমরা এটা কমপ্লিট করেছিলাম। তো 1 থেকে 22 পর্যন্ত বিজোড় মৌলিক সংখ্যাগুলো কয়টি আছে তাহলে? 4 হচ্ছে, আমার এর আগে একটা লেকচার আছে, দেখবা যে মৌলিক সংখ্যার উপর একটা লেকচার দেওয়া আছে। ওখানে আমি স্পষ্টভাবে এবং খুব বর্ণনাভাবে বলে দিয়েছিলাম। 1 থেকে 10 পর্যন্ত আছে 4 টা, 10 থেকে 20 পর্যন্ত আছে 4 টা। তাহলে এখানে আমাদের বলা আছে যে 1 থেকে 22 পর্যন্ত, তারপরে 21 কিন্তু মৌলিক সংখ্যা নয়। 20 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 2টি। এটা তোমরা জানো, 23 আর এটা কি 29। তো 22 যেহেতু বলেছে, তাহলে তো আমাদের মৌলিক সংখ্যা হবে 8টি। তাহলে 8টি কি কি ছিল? আমরা জানি 1 থেকে 10 পর্যন্ত 2, তারপর কত 3, তারপর কত 5, তারপর কত 7, তারপরে 10 থেকে 20 পর্যন্ত আছে 4টা, কি কি 11, তারপর 13, তারপর কত 17 এবং 19। এই যে আমরা 8টা মৌলিক সংখ্যা পাইলাম, এই 8টা মৌলিক সংখ্যাকে তাহলে আমাদের মধ্যক নির্ণয় করতে হবে। মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে আমরা এটা সাধারণত যে বিভিন্ন ধরনের চাকরির যারা পরীক্ষা দিচ্ছে বা বিভিন্ন ধরনের জব পরীক্ষা দেয়, তারাও কিন্তু মধ্যকটা কিন্তু নির্ণয় করে। তাদের ক্ষেত্রে একটা সূত্র আছে, আমরা তোমাদের শিখিয়েছিলাম। সূত্রটি কি? নিঃসন্দেহে যারা আমার ক্লাস করেছো তারা বলতে পারবা। তাহলে সূত্রটা ছিল এরকম, প্রথমে এগুলোকে আমাদের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। ঊর্ধ্বক্রম অধক্রম সেটা তোমরা নিঃসন্দেহে জানো, আমি পড়িয়েছিলাম। ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড় সাজাতে হবে, এবং অধক্রম মানে হচ্ছে বড় থেকে ছোটতে যাইতে হবে। তো আমি আর দেখালাম না, এটাকে প্রথমেই আমরা লিখব যে এই সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই। তোমরা আমার কথাগুলো দেখবা এবং কথাগুলো অনুসারে লিখবা। কি লিখবা? মধ্যক কিন্তু আবারও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদিও আমাদের এই নতুন সিলেবাস যে 2025 সালে সিলেবাস আছে সেটাতে নাই, তো তারপরেও কিন্তু মধ্যকটা একটু শিখে রাখবা। যে আমরা কি লিখব? যে নিম্নের সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রমে, তাদের মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাইলে ঠিক এটাই আসবে, 2 3 5 7 11 13 এবং 17 19। তাহলে এই যে 8টা আমরা মৌলিক সংখ্যা পাইলাম, এই 8টা মৌলিক সংখ্যা সূত্রের মাধ্যমে আমরা করতে পারি, এবং এমনিতেও আমরা করতে পারি। তাহলে সূত্রের মাধ্যমে জোড় মৌলিক সংখ্যা বা জোড় সংখ্যার ক্ষেত্রে সূত্র দ্বারা আমরা কি শিখেছিলাম? এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট
যারা চাকরির পরীক্ষার্থী আছে তাদের জন্য, যে জোড় হলে n/2 ও n/2 তম পদের সমষ্টি ডিভাইডেড বাই কত, 2। এই জায়গাটাতে 2 হবে। তাহলে এটা কিন্তু মধ্যক এবং জোড়ের ক্ষেত্রে তোমরা নিঃসন্দেহে জানো, আমার যারা ক্লাস করেছো তারা মধ্যক জোড়ের ক্ষেত্রে এই সূত্রটা সবাই পেয়েছিলা, এটা সবাইয়ের মনে আছে। তো এইভাবে এই সূত্রের মাধ্যমেও কিন্তু আমরা বের করতে পারি। পরের কোনো লেকচারে আমি জোড় এবং বিজোড়ের কিভাবে বদ্ধক নির্ণয় করতে হয় সেটা আমি শেখাবো। আপাতত যেহেতু আমাদের এখানে সময় খুব স্বল্প, আমরা অনেকগুলো সলিউশন করব, সে কারণে আমি খুব শর্টকাট পদ্ধতিতে যেটা বলা যায় সেটা নিয়ে করব। তাহলে প্রথম থেকে যখন যেহেতু 8টা, তাহলে প্রথম থেকে 3টা বাদ দেব এবং শেষের থেকে আমরা 3টা বাদ দেব। মধ্যে থাকে কয়টা? 2টা। কি কি? 7 যোগ 11 ডিভাইডেড বাই কত? 2। তাহলে 7 আর 11 যোগ করলে আমাদের হবে 9, 7 এবং 11 যোগ করলে হবে 18 ডিভাইডেড বাই 2। আমরা যদি এটা দ্বারা এটা ভাগ করি তাহলে আসবে 9। তাহলে আলটিমেটলি আমাদের অ্যান্সার কত আসতেছে? তাহলে অ্যান্সার কত হবে? 4 নম্বর 9। এটা যারা দিয়েছো তারা তো নিঃসন্দেহে পেরেছো। এটা বলবা যে স্যার এই বয়সে এসে এটা কেন বলছে, যারা আমার ক্লাসটা 1 বছর করেছো, এই বয়সে এসে এটা কোনো ব্যাপার। এই সূত্র দ্বারাও কিন্তু আমরা বের করতে পারি যে মধ্যক যদি জোড় হয় তাহলে সংখ্যাগুলোকে আমরা মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাবো। সাজার পরে n/2 ও n/2 তম পদের সমষ্টি ডিভাইডেড বাই 2 মান বসাই দিলে n এর মান হচ্ছে, এখানে উপাত্তের সংখ্যা কয়টা উপাত্ত আছে সেই সংখ্যাটা হচ্ছে n এর মান। এরপরে নেক্সট প্রশ্নে যেটা আমাদের দেওয়া আছে গ নাম্বার, কোন সংখ্যাটি -5 থেকে ছোট? কোন সংখ্যাটি -5 থেকে ছোট, এটা বলো তো কি হবে? এই প্রশ্নটা কি এখনো তোমাদের যে বলে দিতে হবে যে স্যার এটা এত হবে? আমি রিসেন্ট যে ক্লাসগুলো নিয়েছি তোমরা হয়তো জানো যে রিসেন্ট যে ক্লাসগুলো হয়েছে পূর্ণ সংখ্যার জগতে আমি স্পষ্ট বলে দিয়েছিলাম যে সংখ্যা রেখার যদি কেউ মিস করো তাহলে সংখ্যা রেখার পার্টটা আমাকে দেখে নিবা। আমার ম্যাথ মজা ফেসবুক এবং ইউটিউব দুটাতে আমার দেয়া আছে যে কোন সংখ্যাটি -5 থেকে ছোট। তাহলে আমরা সংখ্যা রেখা একটা সুন্দর করে আর্ট করেছিলাম। তাহলে ওই সংখ্যা রেখায় আমরা দেখাইছিলাম, সংখ্যা রেখায় সুন্দর করে এভাবে আমরা একটা আর্ট করেছিলাম। এখানে 0 থাকবে এবং এদিকে সব ঋণাত্মক মান থাকবে এবং এদিকে সব ধনাত্মক মান থাকবে। তোমরা হয়তো জানো, এটা আমি পড়িয়েছিলাম। তাহলে এই সংখ্যা রেখার বাম থেকে ডান দিকে গেলে মান বৃদ্ধি পায় এবং এই দিক থেকে এই দিকে গেলে, অর্থাৎ ডান থেকে বাম দিকে গেলে মান হ্রাস পায়। এটা তোমরা জানো। তাহলে এখন শূন্যের যত আমরা বাম দিকে যাব তত মান হ্রাস পাবে এবং শূন্যের যত ডান দিকে যাব তত মান বৃদ্ধি পাবে। তাহলে -5 থেকে ছোট, তাহলে -5 থেকে ছোট কি কি হবে? -6, -7, -8 একেবারে ইনফিনিটি পর্যন্ত। এবং -5 থেকে বড় কি হবে? -4, -3, -2, -1, তারপর 1, তারপর 2, তারপর 3, এভাবে সব বৃদ্ধি পাবে। তাহলে -5 থেকে ছোট কোনটি? তোমরা জানো, এটা প্রশ্ন দেখলে তোমরা হাসবা যে এই প্রশ্নটা এসেছে, স্যার ওরা পারেনি, এটা কেমন হলো? না, সবাই পেরেছে, অবশ্য সবাই পেরেছিল। তো ঘ নাম্বারের প্রশ্নটা কি ছিল? -7 এর সাথে -3 এর যোগাত্মক বিপরীত সংখ্যা বা যোগাত্মক বিপরীত যোগ করলে যোগফল কত হবে? যোগাত্মক বিপরীত সংখ্যা কি? তোমাদের ক্লাসে আমি রিসেন্ট লেকচারে তোমাদের আমি বলে দিয়েছি যোগাত্মক বিপরীত সংখ্যা কি। আসলে যোগাত্মক বিপরীত সংখ্যা কোনো সংখ্যার যোগফল, মানে দুটা সংখ্যার যোগফল যদি 0 হয়ে যায় তাহলে একটিকে অপরটির যোগাত্মক বিপরীত সংখ্যা বলা হয়। আমরা জানি, তোমাদেরকে শিখিয়েছিলাম, যেমন 7 এর যোগাত্মক বিপরীত সংখ্যা -7, অ্যান্সার কত? 0। তাহলে 7 এর যোগাত্মক বিপরীত সংখ্যা কত? -7। তোমরা নিঃসন্দেহে এটা জানো। এবং পূর্ণ সংখ্যার বিয়োগের ক্ষেত্রে কিভাবে যোগাত্মক বিপরীত সংখ্যার কত গুরুত্বপূর্ণতা আছে আমি তোমাদের শিখিয়েছিলাম, খুব ভালো করে শিখিয়েছিলাম। সাধারণত আমাদের যেটা শেখানো হয় যে পূর্ণ সংখ্যার বিয়োগ বা সংখ্যা রেখার মাধ্যমে বিয়োগ, আমাদের এটা অনেক ক্ষেত্রে কিন্তু সঠিক হয় না। অ্যান্সার করবা একবার যেভাবে তোমরা অ্যান্সার করো সেটা যে বিভিন্ন মানুষেরা করায়, তো সেভাবে অ্যান্সার করলে সর্বোচ্চ 4 পাবো। আর আমি তোমাদের শিখিয়েছি কিভাবে পূর্ণ সংখ্যার বিয়োগের, মানে সংখ্যা রেখার বিয়োগের ক্ষেত্রে কিভাবে কোন সিকোয়েন্সটা অবলম্বন করতে হয়। তো এই জন্য আমি কিন্তু খুব সুন্দর করে শিখিয়েছিলাম।
তোমরা যারা ক্লাস করছো তারা তো নিঃসন্দেহে পাবা, যারা পারোনি ইনশাল্লাহ আমার লেকচারগুলো দেখলেই তোমরা পেয়ে যাবা। তাহলে -7 এর সাথে কত যোগ করতে হবে বলছে, -3 এর যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করতে বলছে। তাহলে -7 ঠিকই আমাদের থাকবে যোগ, তাহলে -3 এর যোগাত্মক বিপরীত সংখ্যা কি আমি সুন্দর করে তোমাদের শিখাইছিলাম। তাহলে -3 এর যোগাত্মক বিপরীত সংখ্যা কত, -3 এর যোগাত্মক বিপরীত সংখ্যা 3। তাহলে আলটিমেটলি আমাদের রেজাল্ট কত আসতেছে, -7 থেকে 3 বাদ দিলে -4। এটা নিঃসন্দেহে তোমরা জানো -4 অ্যান্সার হবে। 5 নাম্বার প্রশ্নটা ছিল যে 5xy - 2y - 7 বীজগাণিতিক রাশিতে বা রাশিটিতে ধ্রুবক পদ কতটি। এটা আমি যখন লেকচার দেই না, আসলে এই জিনিসগুলো বলতে কেন জানি খুব বলতে ইচ্ছা করছে যে আসলে দেখো আমরা যেভাবে তোমাদের পড়াই, যেভাবে শেখাই, কেউ যদি ক্লাসের মধ্যে 70% মনোযোগ দিয়ে থাকে, যে আমি 30% মনোযোগ দিব না, 70% যদি কোনো স্টুডেন্ট মনোযোগ দিয়ে থাকে আমরা যেখানে ক্লাস নেই, তো আশা করা যায় যে তারা 95% প্রশ্ন হুবহু কমন পাবে। শুধুমাত্র অঙ্কের বেলায় তো তোমরা জানো যে সংখ্যাগুলো চেঞ্জ করে দেওয়া থাকে। তো আমি যখন তোমাদের এইটা পড়াইছিলাম বীজগাণিতিক রাশির জগতে, তো আমি একটা সুন্দর করে রাশি -2y - 7 বীজগাণিতিক রাশিতে ধ্রুবক পদ কত, এটা তোমাদের অনেকবার পড়িয়েছি। যখন আমি বীজগাণিতিক রাশির জগৎ পড়িয়েছিলাম তখন বলেছিলাম যে চলক, ধ্রুবক, সহগ, তারপরে ওই ওই অধ্যায়েতে সূচকের একটা অধ্যায় আছে, ওই সূচকের কিছু অংশ নিয়ে আলোচনা করা হয়েছে। তো এখানে তোমাদের আমি বলেছিলাম যে এক্স ওয়াই, এই রাশিটিতে এক্স ওয়াই এর সহগ কত, 5। তোমরা এগুলো সাধারণত জানো। তো এটাও একটা পথ, এটাও একটা পথ এবং এটাও একটা পথ। তাহলে এটা একটা চলক বিশিষ্ট পথ, এটাও চলক বিশিষ্ট পথ। কিন্তু এই যে যার মানের পরিবর্তন হয় না, একটি বীজগাণিতিক রাশিতে যে পদটির মানের কোনো পরিবর্তন হয় না সেই পদটিকে আমরা ধ্রুবক পদ বলছি। তাহলে এখানে ধ্রুবক পদটি কত? ধ্রুবক পদটি হচ্ছে -7। কথা ক্লিয়ার? তো ধ্রুবক পদটি হবে -7। এখানে তোমরা যারা আসলে আমার ক্লাসগুলো করেছো তারা নিঃসন্দেহে জানো এটা কি হবে। তো এই সম্পর্কে আরো আমাদের লেকচার থাকবে। তোমরা জানো আমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলো নিয়ে নিচ্ছি। আজকে তোমাদের সাথে ধারাবাহিকতায় নৈর্ব্যক্তিক অংশটুকু আমি সলিউশন করে দেখালাম। এরপরে আমাদের আসবে শূন্যস্থান, এরপরে সত্য মিথ্যা, তারপরে ব্রড প্রশ্নগুলো ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে সমাধান করে ফেলবো। তো এইজন্য তোমাদের চোখ রাখতে হবে কোথায়? ফেসবুক পেজ ম্যাথ মজা। তোমরা নিঃসন্দেহে জানো আমাদের এই লেকচারগুলো দুটি অনলাইন মাধ্যমে পেয়ে যাচ্ছ। একটা ইউটিউব চ্যানেল ম্যাথ মজা এবং আরেকটা হচ্ছে ফেসবুক পেজ ম্যাথ মজা। তো সে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। নিঃসন্দেহে আগামীতে আমরা পরের লেকচার নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।